ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু এমফর্ম ম্যাথস অ্যান্ড আমি সঞ্জীবন ঘোষ প্রীতি। অনেকদিন পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা ছিল, তো সেটারই সলিউশনটা নিয়ে আজকে আমি এখানে এসেছি। এই ভিডিওতে আমি পুরো ডিটেলস সলিউশনসগুলো বলবো না, শুধু উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দেবো, যাতে করে তোমরা পরীক্ষা এখনই দিয়ে এসেছো, যাতে করে দেখে নিতে পারো যে তোমাদের কোন প্রশ্নটা কীরকম ঠিক হয়েছে এবং তোমরা মোটামুটি কতটা নম্বর পেতে পারো। আমি দাবি করবো না যে এখানে সমস্ত সলিউশনে ঠিক হচ্ছে, কারণ আমি সবই প্রশ্নটা পেয়েছি এবং তাড়াতাড়ি করে আপলোড করছি। যদি কোনো প্রবলেমস থাকে তোমরা কমেন্ট করতে পারো, আই উইল শিওরলি চেক দ্যাট আউট। তো দেরি না করে চলো শুরু করে দেওয়া যাক। তোমরা দেখতেই পারছো এখানে প্রশ্নপত্রটি দেখা যাচ্ছে। এখানে শুধু বেঙ্গলি ভার্সনটা আমি শো করছি। প্রথম প্রশ্ন যেটা আমাদেরকে দিয়েছে, বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পরে জনসংখ্যা কত হবে। তো এটার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি। ডিটেলস সলিউশনটা আমি চেষ্টা করব পরবর্তীতে যদি আমি আপলোড করতে পারি। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আমাদেরকে বলেছে, ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো এবং 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতার যথাক্রমে লভ্যাংশ হলো 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? এটার উত্তর হবে অপশান সি, অর্থাৎ 3,000 টাকা। 3 নম্বর প্রশ্নে আমাদের দিয়েছে A:B = 2:3, B:C = 5:8 অ্যান্ড C:D = 6:7। তাহলে A:D এর মান কত হবে? এটার যেটা সঠিক উত্তর আসবে সেটা হচ্ছে 5/40। 4 নম্বর প্রশ্নে আমাদেরকে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস, আর বৃত্তের ওপর একটি বিন্দু এবং PR = RQ হলে অ্যাঙ্গেল RPQ এর মান কত হবে? এটার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ 45 ডিগ্রি। তারপরে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ বা ছেদ না করে তাহলে তার সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? এটার যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে 4টে, কারণ এটা আমি তোমাদের শর্টে বলে দিচ্ছি। এটা হচ্ছে দুটো বৃত্ত, তো সেক্ষেত্রে তোমরা এরকমভাবে একটা দুটো যদি এটা টাচ করবে, আমার এখানে টাচ করলো না, টোটাল এরকম 4খানা ট্যানজেন্ট আঁকা যাবে। দুটো হবে তোমাদের কমন ট্যানজেন্ট, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট অর্থাৎ সরল সাধারণ স্পর্শক, এবং আর বাকি দুটো হবে তির্যক সাধারণ বা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। যেহেতু এখানে কিছু বলেনি সরল সাধারণ নাকি তির্যক সাধারণ, তাই জন্য আনসারটা তোমাদেরকে 4ই রাখতে হবে। ওকে, সো নেক্সট চলে যাওয়া যাক পরের প্রশ্নে। 6 নম্বরে বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? তো এটা যদি তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করো 4/3 πr³ যেটা হয়, সেটা করলে তোমরা দেখতে পারবে এটার আনসার তোমাদের আসবে 32, অর্থাৎ অপশান এ 32 πr³/3 ঘন একক। নেক্সট চলে যাওয়া যাক শূন্যস্থান পূরণগুলোতে। প্রথম যেটা তোমাদেরকে দিয়েছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং প্রথম বছরের মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে? দ্বিতীয় বছরের মূলধন হবে তোমার P × 1 + R/100। যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে, তো প্রথম বছরের জন্য তোমার যেটা সববৃদ্ধি মূল হবে সেটাই সেকেন্ড বছরের জন্য তোমার মূলধন হয়ে যাবে, তো এটাই তোমার আনসার দাঁড়াবে। 2 নম্বরে বলেছে 7/√11 একটা ড্যাশ সংখ্যা। এটা তোমরা বিভিন্ন আনসার হতে পারে, বাট যেটা সবচেয়ে সঠিক আনসার সেটা হবে অমূলদ সংখ্যা। তবে কেউ যদি বাস্তব সংখ্যা লিখে এসে থাকো, আমার মনে হয় যে সেটাতেও পরীক্ষকের নম্বর দেওয়া উচিত। ঠিক আছে, থার্ড যে প্রশ্নটা আমাদের, তবে অমূলদ সংখ্যা, এই প্রশ্নের অমূলদ সংখ্যা যদি কেউ লিখে থাকো সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট আনসার। ঠিক আছে, 2 নম্বরে দিয়েছে কোনো একটি গোলকের ব্যাসার্ধ R একক এবং আয়তন V একক হলে V ইজ প্রপোর্শনাল টু কি? V ইজ প্রপোর্শনাল টু তোমার আসবে R³, কারণ তোমরা জানো V = 4/3 πr³। তাহলে 4/3 আর পাই এগুলো সবকটাই ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট। এগুলোকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে V উইল বি প্রপোর্শনাল টু R³, রাইট। চলে আসা যাক কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, রাইট। এটা হবে সমানুপাতি, অর্থাৎ তারা যদি তাদের রেশিওটা যদি সেম হয় তাহলে এটা ঠিক হবে। ওকে, সো আমি জাস্ট এত অব্দি ইরেজ করে নিচ্ছি সো দ্যাট পেজটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 5-এ। বলেছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। এই ক্ষেত্রে কী হবে, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি হবে সমবৃত্তস্থ বা কনসাইক্লিক, অর্থাৎ ওরা
একটা বৃত্তের ওপরই অবস্থান করবে, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, অর্থাৎ যোগফল 180 হয়। তাহলে যদি যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুটো সমষ্টি যদি তোমার 180 অর্থাৎ তারা সম্পূরক হয়, তাহলে এই 4টে পয়েন্ট একটাই বৃত্তের উপর অবস্থান করবে, অর্থাৎ তারা কনসাইক্লিক হবে বা সমবৃত্তস্থ হবে। ঠিক আছে। নেক্সট আমাদের বলেছে সমকোণী চৌপল, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি কিউবয়েড বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান সমান হলে সেই বিশেষ ঘনবস্তুর নাম কি হবে? সেই বিশেষ ঘনবস্তুর নাম তোমার হয়ে যাবে ঘনক, কারণ আমরা বা কিউব যেটাকে আমরা ইংলিশে বলি, কারণ হচ্ছে একটা কিউবয়েডেরই যখন লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয়ে যায়, তখন সেটা একটা কিউব বা ঘনক হয়ে যায়। তো এটাই ছিল আমাদের সমস্ত শূন্যস্থান পূরণ। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট আমি চলে আসছি ট্রু ফলসে। বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3জন লোকের দরকার। দিস ইজ কমপ্লিটলি ফলস, এটা মিথ্যে হবে, কারণ মিনিমাম 2জন থাকলে অংশীদারি কারবার শুরু করা যায়। আসল ও সমৃদ্ধি মূলের মধ্যে সম্পর্ক হলো আসল লেস দ্যান সমৃদ্ধি মূল, এটা একদমই ট্রু, কারণ সমৃদ্ধি মূল মানে হচ্ছে আসলের সাথে সুদটাও যোগ করতে হবে, তো যখনই সুদটা তুমি যোগ করবে সেই ভ্যালুটা আসলের থেকে বড় এমনি হয়ে যাবে, রাইট। 3 নম্বরে বলেছে x²=100 সমীকরণের দুটি বীজ +-10, এটাও একদম রাইট। তুমি যদি 100কে ওইদিকে নিয়ে যাও, দেন a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমরা দেখতে পারবে। বাকি ডিটেলস সলিউশন আমি আশা করছি যে খুব শীঘ্রই আমি দিয়ে দিতে পারবো, সেখানে তোমরা ডিটেলস সলিউশন দেখতে পারবে। 4 বলেছে a ও b ব্যস্ত ভেদে থাকলে a/b ধ্রুবক হয়, এটা একদমই ভুল। এক্ষেত্রে আমাদের কি হতে হবে, a × b অর্থাৎ তাদের গুণফলের মানটাকে ধ্রুবক হতে হবে, রাইট। তো ভাগফল না, ভাগফলে হলে তাহলে তারা সরল ভেদে থাকতো, রাইট। 5এরটা বলেছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকে, এটা ভুল, কারণ হচ্ছে এদের কোনো সাধারণ স্পর্শক থাকতে পারে না। এককেন্দ্রীয় বৃত্ত মানে হচ্ছে তোমার এরকম হবে, তাই না, কনসেন্ট্রিক সার্কেল যাদের কেন্দ্রটা সেম, তাহলে এদের কোনো প্রকারই সাধারণ স্পর্শক থাকতে পারে না, রাইট। সো দ্যাট ইজ ওয়াই এটা মিথ্যে হয়ে যাবে। নেক্সট আমি চলে আসছি 6। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা তো একদম সত্যি, এটা তোমাদের বইয়েরই প্রশ্ন যতদূর আমি রিমেম্বার করতে পারছি। 4-এর 1-এরটা দেখো কি দিয়েছে, বলেছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকা সুদ কত হবে? এটার আনসার তোমাদের আসবে 28 টাকা 75 পয়সা, অর্থাৎ 28.75 রুপিস। তোমরা এইভাবে লিখতে পারো। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা বলেছে কোনো স্থানের লোক সংখ্যা 13,310 ছিল, কি হারে বৃদ্ধি পেলে, অর্থাৎ রেট অফ পার্সেন্টেজটা তোমাদেরকে বের করতে বলেছে যে 3 বছরে জনসংখ্যা দাঁড়াবে 17,280 জন। তো এটা তোমরা অঙ্ক করলে দেখতে পারবে তোমাদের আনসার আসবে 100/11। কেউ যদি 8% লিখে আসো তারাও ফুল মার্কস পাবে, অথবা এটাকেই তোমরা লিখতে পারো 9/11, 9×1/11, ঠিক আছে। তো জাস্ট এটা একটা আমি ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশনে রাখার ব্যাপার, আর কোনো ব্যাপার নেই, বাট যে কোনো একটা রাখলে আই থিঙ্ক সো যে তোমাদের মার্কসটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসছে 3 নম্বর প্রশ্নে, বলেছে কোনো ব্যবসায় a, b এবং c এর মূলধনের অনুপাত 1/x = 1/y = 1/z এবং বছরের শেষে ব্যবসাতে z টাকা ক্ষতি হয়েছে, তাহলে c এর ক্ষতির পরিমাণ কত হবে? এটা যেটা তোমাদের অঙ্ক করে তোমাদের দেখতে হবে, অঙ্ক করার পরে যেটা আসবে xyz ডিভাইডেড বাই xy প্লাস yz প্লাস zx, এটা হয়ে যাবে তোমাদের আনসার। c এর ক্ষতির পরিমাণ যখন বলবে তখন এটা আনসার হয়ে যাবে, ঠিক আছে। 4-এরটায় কী বলেছে যে 7x² - 66x + 27 = 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত কত হবে? এটা যদি তোমরা অঙ্ক করো তাহলে দেখতে পারবে এর আনসারটা তোমাদের আসবে 22:9, ঠিক আছে, অর্থাৎ -b/a অ্যান্ড c/a এই দুটোর অনুপাত যেটা, ঠিক আছে। 5-এরটায় বলেছে করণী নিরসন করো, তো তোমরা করণী নিরসন করলে দেখতে পারবে এটার আনসার আসবে √15 + 3/3। 6-এরটায় চলে আসছি, বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং এবি একটি জ্যা যেটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে ও বিন্দু থেকে এবি জ্যার দৈর্ঘ্য কত হবে, দূরত্ব কত হবে? এটা হবে তোমার 12 সেন্টিমিটার। 6-এর উত্তরটা তোমাদের হয়ে যাবে 12 সেন্টিমিটার। এত অব্দি উত্তর আমি ইরেজ করে দিচ্ছি যাতে করে ব্যাপারটা পরিষ্কার থাকে, নাহলে পেজটায় তোমাদেরই অসুবিধা হবে, ওকে। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা 7 নম্বর প্রশ্নে, বলেছে এ ও বি বৃত্তের একটি ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও, সি হচ্ছে বৃত্তের উপরে একটি বিন্দু, অ্যাঙ্গেল ওবিসি যদি 60 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল ও সি এ এটার মান কত হবে? ও সি এ যেটা, এটার মান তোমাদের চলে আসবে 30 ডিগ্রি,
ওকে, নেক্সট আমরা চলে আসছি 8-এ। বলেছে একটি ও কেন্দ্রীয় বৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু হচ্ছে পি। এই পি থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এটার আনসার তোমাদের আসবে 24 সেন্টিমিটার। 9টা বলেছে ট্রায়াঙ্গেল এবিসি এর ডিই প্যারালাল বিসি, যেখানে ডি এবং ই হচ্ছে এবি এবং এসি বাহুর উপরে অবস্থিত দুটি বিন্দু। যদি এডি সমান সমান 5 সেন্টিমিটার, বিডি সমান সমান 6 সেন্টিমিটার, এই সমান সমান 7.5 সেন্টিমিটার হয়, তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে? এটা যদি তোমরা অঙ্ক কষো তাহলে তোমরা দেখতে পারবে দিস আনসার উইল কাম 16.5 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6-3। এখানে দিয়েছে m+1/m = √3 হলে, তারপরে দুটো কোয়েশ্চেন দিয়েছে m² + 1/m² এবং m³ + 1/m³ এর সরলতম মান কত হবে? এটার মান তোমাদের আসবে 1, অর্থাৎ m² + 1/m² এর মান আসবে 1 এবং m³ + 1/m³ এর মান আসবে 0। নেক্সট চলে আসছি আমি 7-এর 1। বলেছে সরলতম মান নির্ণয় করতে √5 বাই, যেটা আমি প্রশ্নটা আর পড়লাম না, এটা তোমাদের বইয়ের অঙ্ক, মানে বইয়ে তোমাদের যেটা কোনো এক্সারসাইজের অঙ্ক নয়, এটা তোমাদের প্রয়োগ 33 পেজ নাম্বার 158, বাংলা ভার্সন বইয়ের কথা বলছি আমি। সেখানে তোমরা পেয়ে যাবে, দেখবে অঙ্কটা করেও দেওয়া আছে। এটার সরলতম মান বা সিম্পলিফাইড ভ্যালু আসবে 0। নেক্সট হচ্ছে যদি a = √5 + 1/√5 - 1 এবং ab = 1 হয়, তবে a/b + b/a এটার সরলতম মান কত হবে? এটা আমি তোমাদের বইতে ডাইরেক্টলি পাইনি, তবু তোমরা দেখে নিও যদি থাকে। এটার আনসার আসবে 7 বা 7। নেক্সট হচ্ছে 3। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তবে ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, এক্সারসাইজ 13 কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে এই অঙ্কটা। এটার আনসার তোমাদের আসবে 5 ডেজ বা 5 দিন। নেক্সট আমরা চলে আসছি চলো 8 নম্বর প্রশ্নে। বলেছে যদি a/b = b/c হয়, তাহলে প্রমাণ করো যে এইটা। কোনো অসুবিধা নেই, এটা প্রমাণ করতে দিয়েছে তাই এটা তো আলাদা করে কোনো উত্তর হয় না, তবু এটা হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক, এক্সারসাইজ 5.3-তে তোমরা দেখবে কোয়েশ্চেন নাম্বার 4-এর 3 নম্বর অঙ্ক, বাংলা ভার্সন বইয়ের কথা আমি বললাম। তারপরেরটা 8-এর 2, এটা তোমাদের বইয়ের অঙ্ক নয়, বাট অঙ্কটা ভীষণ সুন্দর, আমি স্পেসিফিক্যালি আমার সুন্দর লেগেছে ভীষণ অঙ্কটা, এটা ডিফারেন্ট, তোমাদের বইতে আমি পাইনি অঙ্কটা। তো এটার তোমাদের যেটা সিম্পলিফাইড ভ্যালু আসবে সেটা হচ্ছে 4। এটা খুব সুন্দর, এটা তোমরা বাড়িতে চেষ্টা করো, আর পরবর্তী ভিডিওতে আমি পুরো ডিটেলস সলিউশনটা দিলে দেখতে পারবে যেটা খুব সুন্দরভাবে করা যাবে, নাহলে অঙ্কটা জটিলও হতে পারে। এনিওয়েজ আমি কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে আসছি। বলেছে যে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এগুলো আর আমি এখানে অবভিয়াসলি করবো না, এটা হচ্ছে উপপাদ্য 38, আমি লিখে দিচ্ছি তোমাদের এখানে। প্রথম তোমাদের যেটা 9-এর 1, এটা তোমাদের উপপাদ্য 38 পেজ নাম্বার 164-তে বাংলা ভার্সন বইয়ের কথা বলছি, তবু তোমরা দেখে নিতে পারো, পেজ নাম্বার নাও মিলতে পারে, ঠিক আছে। আর তারপরেটা যেটা দিয়েছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করা যায় সেটি সেই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এটাও বইয়ের উপপাদ্য, অবভিয়াসলি এটা হচ্ছে উপপাদ্য 32, পেজ নাম্বার 59-এ একবার দেখো, পেজ নাম্বার না মিললে নাও মিলতে পারে, এটা আমি বাংলা ভার্সন বইয়ের কথা বললাম, ঠিক আছে। 10 নম্বর আমি করছি না, যখন আমি ডিটেলস সলিউশন দেবো সেখানে আমি করে দেবো, কারণ এগুলোর দুটোই হচ্ছে প্রমাণ করতে বলেছে, রাইট? তো প্রমাণ তো আমাদের করে দেখতে হবে, এটার কোনো সিম্পলিফাইড আনসার অবভিয়াসলি হয় না। 11ও আমি করছি না, যেগুলো কনস্ট্রাকশন আছে আমি ডাইরেক্টলি 12তে চলে যাচ্ছি। 12-র 1 দেখো কি বলেছে, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত এবং একটি আয়তঘনকাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? এটার আনসার আসবে 2 ডেসিমিটার। 2 ডেসিমিটার এটার উত্তর আসবে, ঠিক আছে। এবং এটাও তোমাদের বইয়ের অঙ্ক, এক্সারসাইজ 4, তার 17 নম্বর অঙ্ক হচ্ছে এইটা, তো সেখান থেকেও তোমরা দেখতে পারো। 12-র 2 দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙের আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতা কত?
এটাও যদি তোমরা অঙ্ক করো আনসার দেখবে আসবে তোমাদের 6 ডেসিমিটার। এবং এখানে 12 থেকে একটা অঙ্ক তোমাদের বইয়ের বাইরে দেয়নি, সব কটা বইয়ের অঙ্ক। এটাও বইয়ের অঙ্ক, তোমাদের এক্সারসাইজ 8-এর 15 নম্বর অঙ্ক হচ্ছে 12-2। 3-এরটায় চলে আসছি। দেখো 3-এর প্রশ্নে কি দিয়েছে, বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেকটি লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, এটার আনসার আসবে তোমাদের 15 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ 16-র 10 নম্বর অঙ্ক। কোয়েশ্চেন 4-এ চলে আসছি, 12-এর 4 বলেছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে তা নির্ণয় করি। এটার আনসার আসবে 512, অর্থাৎ 512খানা নিরেট গোলক তৈরি করা যাবে। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, এক্সারসাইজ 12, 14 নাম্বার, অর্থাৎ 14 নম্বর অঙ্ক হচ্ছে এইটা। লাস্ট অঙ্ক আজকের হচ্ছে 12-5। একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 5 কিগ্রা, 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে নির্ণয় করি। এটার আনসার আসবে তোমাদের 200 গ্রাম। ঠিক আছে, কেউ যদি 0.2 কেজি লিখে আসো আমার মনে হয় সেটা তো তোমাদের রাইট দেবে, অসুবিধার কিছু নেই। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, এক্সারসাইজ 4, কোয়েশ্চেন নাম্বার 12। সো এটাই ছিল তোমাদের সমস্ত প্রশ্নগুলো। এরপরে তো দৃষ্টিহীন পরীক্ষার্থী এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য সেগুলো আমি করলাম না অবভিয়াসলি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে করো যে ভিডিওটি তোমাদের হেল্প করলো, তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও যে তোমার কত মার্কস আসছে, এবং তোমাদের যারা বন্ধু যারা রয়েছে যাদের ভিডিওটি হেল্প করতে পারে তাদের সাথে অবভিয়াসলি শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।